ঠিক আছে, গুগল সার্চ কনসোল কি সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? কালকে তো আগামী ক্লাসে আলোচনা করা হয়েছে, ওটা হলো গুগলের ডাটাবেস। আমাদের কি করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট যখন কন্টেন্ট এসইও করা হয়ে যাবে, মানে অন পেজ যখন হয়ে যাবে, কিওয়ার্ড রিসার্চ এগুলো শেষ, তারপরে মূল কাজ হচ্ছে আমরা কেন এসইও করলাম, কন্টেন্টটা কেন অপটিমাইজ করলাম। অপটিমাইজ করার কারণ হচ্ছে যে গুগলের জন্য আমি র্যাঙ্ক পাই, গুগলের জন্য আমার সাইটে র্যাঙ্কে আসে। আর এই গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমাকে গুগলের ডাটাবেসে আমার ওই ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজ, সবকিছু আমার গুগলে কি করতে হবে, সাবমিট করতে হবে। এখন আমি যদি সাবমিট করতে গিয়া, মানে সাবমিট করতে গিয়ে যদি দেখি যে সাবমিট হয় নাই বা না হয়, তাহলে কিন্তু হবে না, কখনোই র্যাঙ্কে আসবে না। কারণ আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর গুগল থেকে রোবট পাঠাবে আপনার ওয়েবসাইটে, পাঠায় দেখবে সবকিছু ঠিক আছে, কিন্তু ঠিক থাকে, ও যখন ভালো ফিডব্যাক দিবে তখন ধীরে ধীরে আপনার সাইটটা র্যাঙ্কে আসা শুরু হবে। বুঝতে পারছেন? বা আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, ইমেজ চেঞ্জ করতে হবে, মানে যেটা করা লাগে করতে হবে। গুগল পাঠাবে, গুগল পাঠাবে না, আমি যদি কোনো পরামর্শ থাকে, রোবট কোনো পরামর্শ দিলে তোমার এই জায়গায় সমস্যা আছে, এটা ঠিক হবে, সেটা তো আপনি তো জানেন যে আপনি তো এটা জানেন যে রোবটকে ভালো রিপোর্ট দিতে আমার কি করা উচিত। অন পেজ যদি আপনি সঠিকভাবে করেন তাহলে তো আপনার হয়ে গেল, তাহলে তো ভালো রিপোর্ট পেয়ে গেল, তাই না? এই হলো বিষয়। এখন চলেন আমরা সার্চ কনসোলে সেট আপ করবো। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা সার্চ কনসোলে আজকে ইন্ডেক্স করব, ঠিক আছে? আর কিভাবে ইন্ডেক্স করবো এটা একটু আমরা আগে ওয়েবসাইট ইয়েতে ঢুকে নেই। এই জন্য এইচইও প্রজেক্ট পেলে প্রথমে আমরা কি করতে হবে, ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস কি, ওই যে ডাব্লিউপি অ্যাডমিন, আরে দাঁড়ান বেক হয়ে গেছে, ডাব্লিউপি অ্যাডমিন লিখে সার্চ করলে যদি আপনার পাসওয়ার্ড লগ ইন করা না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড চাবে। তাহলে ক্লায়েন্টের কাছে আপনি কি নিতে হবে, ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। যেহেতু এটা আপনার জিমেল, এটা দিয়ে অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেল। যদি এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে তাহলে লগ ইন হইতো, তাহলে কি চাইতো, ওই যে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড চাইতো। এটা কে দিত আপনাকে, ক্লায়েন্টের কাছে নিয়ে আপনাকে ওখানে সাবমিট করতে হইতো। ওকে, এই যে দেখেন এই অপশনটা আসছে না। এখন ধরেন এটা সার্ভার ভাইয়ের জিমেল, যার কারণে এটা এখানে আসে। এটা যদি সার্ভার ভাইয়ের জিমেল না হইতো, হ্যাঁ ক্লায়েন্টের কাছে, ধরেন এটা ক্লায়েন্টের, সার্ভার ভাই আমার ক্লায়েন্ট, মানে আমার ইউজার পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে আপনাদের কি করতে হবে, ক্লায়েন্টের কাছে ইউজার পাসওয়ার্ডটা নিতে হবে, ঠিক আছে? এখানে আসেন, আসার পরে লগ ইনে ক্লিক করেন। আপনাদের মধ্যে এখানে কেউ ট্রেডিং করেন, কি করেন না? মানে আমিও খুঁজতেছি ভালো ইয়া, ইনভেস্ট করব, দেখি কি হয় না। এখানে দেখেন আমি অবশ্য কালকে ইয়া নিছি, ইউডেমির অ্যাক্সেস নিছি, দেখি ওখানে ভালো ইয়া পাওয়া যায় কিনা কোর্স ওইটার। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন এই ওয়েবসাইটটাকে আমাদের গুগল সার্চ কনসোলে কি করতে হবে, এই ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলে আমাদের ইন্ডেক্স করতে হবে। করার জন্য কোথায় যাবো আমরা, এখানে সার্চ দিব গুগল সার্চ কনসোল। এই একটা সার্চ কনসোলে কিন্তু আমরা যদি আমার এই জিমেল নাম্বারের একটা সার্চ কনসোল থাকে, এখানে আমি অসংখ্য ওয়েবসাইট আমি এখানে ইন্ডেক্স করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা আমার এই জিমেল দিয়ে খোলা। এখন আমি অন্যান্য ইয়ে করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের যখন করবো আমরা কি করবো, যে ক্লায়েন্টের জিমেল দিয়ে, মানে ক্লায়েন্টের জিমেলেই ক্লায়েন্টটা আমরা ইয়ে করে দিব, মানে ক্লায়েন্টের জিমেলেই ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্ডেক্স করে দিব। সার্চ কনসোল আবার এক্সেস নেওয়া যায়, ক্লায়েন্ট আমাদের এক্সেস দিবে, ওগুলো আমরা দেখবো। এখন সার্চ কনসোল দিয়ে আমরা সার্চ করি, সার্চ করার পর এই যে চলে আসলো, এটা ক্লিক করব, ক্লিক করে এখানে স্টার্ট নামে ক্লিক করব। স্টার্ট নামে ক্লিক করব, এখানে দুটো অপশন, একটা ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্স মানে আপনি ডোমেইন যদি দেন, জাস্ট ওয়েবসাইটের নামটা দিবেন, এই ইউআরএল ওটা ওই জাস্ট ওয়েবসাইটের নাম, একই জিনিস প্রায় দুইটা। আমরা এখান থেকে আমাদের ডোমেইনটা নিয়ে নিচ্ছি, এটা আমাদের ডোমেইন না, এটা কপি করলাম, কপি করে এটা আমরা এখানে এন্টার দিব, এন্টার দিব, দেওয়ার পরে এই যে একটি কাটি দিব, ওই সামনের এগুলো একটু কি দিতে হবে, এগুলো কিন্তু আবার এখানে ধরবে। আমি যদি এখানে এটা দেই, দেখেন এখানে এটা নিবে, এখানে কেন নিল না বলেন তো, এখানে এখানে শুধু নামটা নিবে, এখানে এগুলো নিবে না, মানে এই জায়গাটায় ডোমেইন মানে শুধু নামটা নিবে। ইউআরএল প্রিফিক্স বলতে যে আপনার www, ওই https, ওই স্ল্যাশ ফ্ল্যাশ এগুলা কিছু নিবে না, ঠিক আছে? আর এখানে কি নিবে, এখানেও সবকিছুই নিবে।
মানে সব পুরোটা মিলেই তো ইউআরএল। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখানে কেন নিল না, কারণ এখানে সামনে কি বলছে, অ্যাড ইউআরএল অ্যাপের সাবডোমেন, এই ডাব্লিউ নিবে না, এই যে এইচটিটিপি এগুলা নিবে না। আমার যদি এটা তুলে দিই, এগুলো তুলে দিলে নিবে। তো আমি এটা এখান থেকে না দিচ্ছি, আমি এখান থেকে না দিয়ে আমি আপনাদের এই দেখেন এখন দিচ্ছি, কারণ এখন ওখানে কিছু নাই। এখন কেন নিল বলেন তো? কারণ ওগুলো তুলে দিলাম, আমি এখান থেকেই দিচ্ছি। ঠিক আছে, আমি এটা থেকে কন্টিনিউ করতেছি। করার পরে আপনার যে কোনো একটা থেকে করলেই হবে, কোনো সমস্যা নাই। করার পরে কি আসলো, বলতেছে যে ভেরিফিকেশন মেথড গুগল ট্যাগ ম্যানেজার, গো টু প্রপার্টি, আপনাকে যদি বলতেছি কোথায়, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আমরা খুলছিলাম না, এর আগে এখানে খুলছিলাম না? ওকে, আমরা যদি এখানে একটু তাও এখানে ক্লিক করি, গো টু প্রপার্টিতে যদি যাই, দেখি কি আসে। এটা কি আমাদের সেটআপ হয়েছে না? আমরা আবার অ্যাড প্রপার্টিতে যাব, আরেকটা আমি আবার এটা দিব ওই ডোমেনে, দেখি এখান থেকে কি আসে। ট্যাগ ম্যানেজারে যাইতে বলবে কেন, আগে আমি ডাইরেক্ট কোড বসাই করব। ওকে, কন্টিনিউ, কি বলছে, ভেরিফাই, তাই না? এখানে কি দিছে, ওখান থেকে দিলে ডাইরেক্ট ট্যাগ ম্যানেজার যাইতে বলতেছে। ট্যাগ ম্যানেজার যাইতে বলে কারণ কি জানেন, আপনার এই জিমেইলে আগে থেকে একটা ট্যাগ ম্যানেজার খোলা আছে, এই জন্য বলছে তুমি ট্যাগ ম্যানেজারে যাও, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করো। তো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে চাচ্ছি না, আমরা ডাইরেক্ট সরাসরি করব। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে কি দিছে, প্রথমে একটা আপনাকে কোড দিছে যে কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ডিএনএস ফ্যাশন, এটা আপনাকে কপি করতে হবে। কপি করলাম, করার পরে এটা আপনাকে ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে, পেস্ট করতে হবে। ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে, পেস্ট করতে হবে। আমরা একটু ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমরা যদি এটা একটু হেডারে পেস্ট করে দেখি যে হয় কিনা। প্লাগইন, আপনার এখানে প্লাগইনটা নাই, প্লাগইনটা সেটিং এর নিচে থাকে। হ্যাঁ, সেটিং এর এখানে হেডার ফুটার নাই, ইনস্টল করা নাই। হ্যাঁ, ইনস্টল করা নাই, ইনস্টল করিনি, সমস্যা নাই, যত প্রবলেম আছে তত সলিউশন আছে। এখান থেকে হেডার ফুটার, হেডার বানানটা ভুল হয়েছে। কোনটা প্লাগইন বলেন তো? এটা, হ্যাঁ, রেডি ইনস্টল করে নিই আমরা। অ্যাক্টিভেট, যে কোনো কাজ করার সময় ক্লায়েন্টের নিজের যখন প্রবলেমে পড়বেন, আগে নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে চেষ্টা করবেন। কিন্তু এতটুকু আবার বুঝার ক্ষমতা থাকতে হবে যে এমন পর্যায়ে আবার ট্রাই করা যাবে না যে এমন জায়গায় ট্রাই করছেন ওটা জিনিসের লকে হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, ওটা জীবনে খুলবে না, ওই পর্যায়ে আবার করা যাবে না। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে আমরা এখন এখানে সেটিং এ পাবো, যেটা ভাই বললে যে পাইছি। ঠিক আছে, এখানে চলে যাবো হেডার ফুটারে, যাওয়ার পর এখানে কোডটা রাখি। ওখানে কিন্তু হেডারে রাখতে বলে নাই, আগে বলতো, এখন কেন যাবেন তাও রেখে দেখি। আমরা কোডটা রাখলাম, এটা এই কোডটাই না, এই কোডটাই দিছে না, কপি, আর একবার কপি, এটাই তো, কন্ট্রোল জেড, এটা সাবমিট নিয়ে নিছে, এই কোডটাই। ওকে, আমরা এখানে কি দেবো, সেভ চেঞ্জ, সেটিং সেভ। এখন এখানে এসে আমরা এটা ভেরিফাই ক্লিক করব, দেখি কি বলতেছে, অনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড, ফেল দেখাচ্ছে। ওকে, কোনো সমস্যা নাই, ভেরিফাই লেটার। এখানে এটা আমার কি বলছে, আমাকে একই কথা বলতেছে যে কপি, ওকে লেটার। আমরা আমাদের একটু ট্যাগ ম্যানেজারে যাই, কোথায় যাব, ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, হ্যাঁ, ট্যাগ ম্যানেজার মানে করা যাবে, ট্যাগ ম্যানেজার সবই করা যায়, পিক্সেল সেটআপ যা কিছু সবকিছু ট্যাগ ম্যানেজার করা যায়। আর অ্যাডভান্স ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং এ যাবেন, তখন আমরা সবকিছু ট্যাগ ম্যানেজার থেকেই করতে হবে। বুঝছেন? কিন্তু ওই কোর্স করতে গেলে আমরা 6-7 মাসেও শেষ হবে না, শুধু ওইগুলোই। আপনার কোড জানতে হবে, জাভা স্ক্রিপ্ট জানতে হবে, ওগুলো করা আলাদা লোক আছে, বুঝতে পারছেন? যেমন ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টের এই ধরনের কোনো সার্ভার সাইড ট্র্যাকিং এর কোনো হেল্প দরকার,
মানে আপনি তো এটা পারেন না, আপনার জানা নাই, ক্লায়েন্টকে বলবেন তুমি একজন সার্ভার সাইড ট্র্যাকিংকে কি করো, হায়ার করো, করে তার কাছে এটা করে নাও, বা আমার 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 হাতে আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি এর কাছে এটা করে নাও, কারণ ওটা তো আপনার হাতে নেই, ওটা তো আপনি পারেন না। ওটা যখন আপনি নিজে নিজে করতে যাবেন তখন কোনো না কোনো একটা কি হবে, ভুল হবে বা ইয়া হবে। আর নিজে পারতে চাইলে নিজে শিখে নেবেন, 3-4 মাস 5 মাস সময় দিয়ে শিখে নেবেন, শিখে নিয়ে তখন নিজে আবার ওই সার্ভিস প্রোভাইড করবেন। বুঝতে পারছেন? আর এখানে আসার পরে আমরা তাহলে একটা ট্যাগ নেই, দেখি এখানে তো জিএসটির কোনো ট্যাগই নেই, এখানে জিএসটির কোনো ট্যাগই নেই, তাহলে এটা আমাদের গট ইট নট এটা রিমুভ করে দিই আবার। আরেকটা জিনিস, এই ফ্রি সাইটগুলো কিন্তু ইন্ডেক্স হয় না, ফ্রি সাইটগুলো কখনো ইন্ডেক্স হয় না, কিন্তু এখানে আজকে যেটা দেখাচ্ছি এতদূর পর্যন্ত যে হবে না, এত এটা রিসেন্ট আপডেটে নিয়ে আসতে পারে, এটা দেখতে হবে। কিন্তু ফ্রি সাইট কিন্তু ইন্ডেক্স হয় না, কিন্তু ইন্ডেক্স না হলেও এখানে যে প্রক্রিয়াটা ভেরিফিকেশন করা ইয়ে করা সেটা তো হয়, এবং সেটা এখানে হচ্ছে না, কেন যে হচ্ছে না, আমি এখানে আবার আমরা প্রপার্টি অ্যাড করতে যাই, এখানে আবার এটা দিয়ে দিই, দেখি কি কি বলে। কপি, এখানে আসেন, অনারশিপ অটো ভেরিফাইড ভেরিফিকেশন মেথড গুগল ট্যাগ ম্যানেজার, গো টু প্রপার্টি, এটা বলতেছে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। অটোমেটিক ভেরিফিকেশনটা কেন হলো বলেন তো? ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে, ও করে নিছে, ঠিক আছে। যদি ট্যাগ ম্যানেজার সেট আপ করা না থাকতো তাহলে আমাদের আগের প্রসেসে আসতে হইতো, ট্যাগ ম্যানেজার সেট আপ করা লাগতো, বা একটা কোড আসতো, কোডটা ওই ওয়েবসাইট হেডে বসাইতে হইতো, বসায় সেটা আবার ইয়ে করা লাগতো। এটা কি আপনারা মানে যখন আপনারা আরেকজন যখন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর আমার মনে হয় আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস করে থাকেন, সবাই ট্যাগ ম্যানেজার আছে, আমারও ট্যাগ ম্যানেজার আছে না? তাহলে গুগল সার্চ কনসোলটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেল, কি হয়ে গেল, সেট আপ হয়ে গেল। একবার, একটা ওয়েবসাইট একবার, কোনো কারণে না হলে আবার, আবার না হলে আবার। বুঝতে পারছেন? আমি এখন ওয়েবসাইটটা আমার ইন্ডেক্স হয়ে গেছে, ইন্ডেক্স হয় না, বাট মানে ফ্রি ওয়েবসাইট কখনো ইন্ডেক্স হবে না, কখনো র্যাঙ্কে আসবে না, কিন্তু প্রক্রিয়া এইটাই, সিস্টেম এইটাই। এটা ওয়ানারশিপ যে ভেরিফিকেশন, মানে ওয়ানারশিপ, আপনি যে ওয়েবসাইটের মালিক, এটা ভেরিফিকেশন তো করবে গুগল। এটা করলো কার মাধ্যমে? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, কারণ ওই ওয়েবসাইটটা অলরেডি আপনার ট্যাগ ম্যানেজারে অ্যাড করা আছে, আছে না? সেখান থেকে অটোমেটিক ভেরিফাই করে নিচ্ছে, সেটাই ও বলছে, যার কারণে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। যদি ট্যাগ ম্যানেজার না থাকতো তাহলে আপনাকে দুটো অপশন দিত, আপনাকে 2-3টা অপশন দিত। একটা একটা অপশন দিতে হচ্ছে যে কোড নিজে বসান হেডারে, আর একটা অপশন দিতে ট্যাগ ম্যানেজার, আর একটা অপশন দিতে হচ্ছে ওয়েব মাস্টার, যেটা ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আসছিল পিক্সেল সেটআপের সময় 3টে অপশন আসছিল না, একটা নিজে, একটা ডেভেলপারকে দাও, এরকম ছিল না অপশন। এখানে ওই একই অপশন আসে, ওখানে আপনি কোনটা, যখন আপনি কোনটা অপশন বেছে নেবেন, আপনি কি করবেন, যদি কোড বসাইতে বলে হেডে, তাহলে কোডটা কপি করে নেবেন, নিয়ে হেডে বসাই দিবেন, বসাতে এখানে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এখন এখানে দেখেন, এটা হচ্ছে আবার এটা পারফরমেন্স। এই পারফরমেন্সের এখানে আমাদের কিন্তু ওয়েবসাইটে কোনো ডাটাই নেই, ডাটা আছে এখানে আপনি দেখতে পারবেন যে 24 আওয়ার যদি দেন, যদি 7 ডেজ দেন, 28 দিন দেন, দেখেন এখানে 24 ঘন্টার মধ্যে কোনো ক্লিক নাই, কোনো ইমপ্রেশন নাই, সিটিআর নাই। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার 24 ঘন্টার মধ্যে কতগুলো ক্লিক করলো আপনার ওয়েবসাইটে, কতগুলো অডিয়েন্স আসলো, কতগুলো ট্রাফিক আসলো, ইমপ্রেশন কত, এইভাবে দেখতে পারবেন। আপনি আপনারা কি করতে পারবেন, যদি আপনি এখানে 28 দিন যদি দিলে কি হবে, 28 দিন দিলে কি হবে, লাস্ট লাস্ট 28 দিনটা দেখাবে। কেন 28 দিনটা আসতেছে না? কারণ আমরা খুললামই তো আজকে, সেট আপ করলাম কবে, আজকে। 7 দিন দিলে দেখাবে না, দেখাবে না, 24 ঘন্টা দেখাচ্ছে। এই 24 ঘন্টায় আপনি এখন আপনার ওয়েবসাইটে যান, ভিজিট করেন, এখন দেখবেন এখানে কি একটু হলেও ডাটা আসছে, ঠিক আছে। এটা যখন একটা রিয়েল ওয়েবসাইট হবে তখন ডাটা আসবে এখানে, যে আপনার ওয়েবসাইটে কতগুলো ক্লিক করতেছে, এখন ইমপ্রেশন কতগুলো করতেছে। এখন আপনি দেখলেন
যে প্রথম যখন আপনি ওয়েবসাইটে কাজ শুরু করছেন তখন ক্লিক পরে দিনে 10টা 15টা 100 150 এরকম ক্লিক করে, আর আপনি 3-4 মাস 5 মাস কাজ করার পর এখানে ক্লিক করতেছে দিনে মনে করেন যে 5000 6000, তাহলে এটা ইমপ্রুভমেন্ট না? বোঝা গেছে? এখানে আপনি সেটা সমস্ত কিছু দেখতে পাবেন। এটা হলো পারফরম্যান্স। ইউআরএল ইন্সপেকশনে আসেন। এই ইউআরএল ইন্সপেকশনটা কি জিনিস এটা আমরা ইয়াতে দেখব। আমরা যখন সাইট ম্যাপ তৈরি করব, robots.txt তৈরি করব, তখন ইন্সপেকশনটা দেখব। এটা এখন শুধু শুনে রাখেন। এটা হলো আপনার ওয়েবসাইটে কিন্তু পেজ একটা না, একটা পেজ আপনার ওয়েবসাইটে পেজ একটা না, আপনার ওয়েবসাইটে পোস্ট একটা না, অনেক পোস্ট আছে, অনেক পেজ আছে। এখন আপনি যখন পেজ আর পোস্টগুলো সাবমিট করবেন একসাথে সবগুলা, ওখান থেকে দেখা যাবে 2-1টা পেজ বাদ পড়ছে, নেয় নেই, মানে গুগল এক্সেপ্ট করে নেয় নেই। এখন কোনটা বাদ পড়লো সেটা আপনি মানে আপনি দেখলেন যে এই পেজটা আপনার ইন্ডেক্স হয় নাই, বাট এটা ইন্ডেক্স করা দরকার, তখন সেটাকে আপনি ইউআরএল ইন্সপেকশন থেকে ওইটাকে আবার আপনি রিসাবমিট করতে পারবেন। এটা এখন আমি মুখে বললে ওইভাবে বুঝবেন না, যখন আমরা নেক্সট প্র্যাকটিক্যালি করব তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি। কথা কথা অ্যাড টু কার্ট যে কথা একটা ইউআরএল আছে, অ্যাড টু কার্ট ওটা আলাদা জিনিস। না না আমি বলছি যে আমার ওটা আসছে, ওইটা আলাদা জিনিস, অ্যাড টু কার্ট আলাদা জিনিস। আচ্ছা অ্যাড টু কার্ট জিনিসটাই আলাদা। আমার কথা অ্যাড টু কার্ট গুগল ইন্ডেক্স করার দরকার নাই, আপনাকে ইন্ডেক্স করতে প্রোডাক্ট পেজটা। ও আচ্ছা। এখন আপনার প্রোডাক্ট পেজ ধরেন যে আপনার পেজ 10টা আছে, এখন 10টার মধ্যে কোনো কারণে 2টা পেজ ইন্ডেক্স হয়নি, 2টা পেজ হয় নাই, এখানে সাবমিট হয় নাই। এখানে মনে রাখবেন, এখানে যদি সাবমিট না হয় আপনার কিন্তু কখনো র্যাঙ্ক হবে না। এখানে যদি সাবমিট না হয় কখনো আপনার র্যাঙ্ক হবে না। কেন র্যাঙ্ক হবে না? কারণ এখানে সাবমিট হওয়ার পরেই গুগল থেকে রোবট যাবে, যাওয়ার পরে সে আপনার কন্টেন্টটাকে দেখবে, সে আপনার কিভাবে কি লিখছেন সেটা দেখবে, কেমন ইমেজ দিচ্ছেন দেখবে, স্ট্যাটাস কেমন সব দেখবে, দেখে সে তারপরে আপনাকে রিপোর্ট করবে, গুগলকে রিপোর্ট করবে। রিপোর্ট করার পর তারপর গুগল আপনাকে র্যাঙ্কিং এর দিকে আগায় নেবে। কি আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে এখানে যদি সাবমিট না হয় কোনো পেজ কোনো পোস্ট, সেটা কখনো র্যাঙ্কে আসবে? কি র্যাঙ্কে আসবে কখনো? র্যাঙ্কে আসার কথা কেন আসবে না বলেন দেখি? কারণ গুগল তো যায়ই নেই, গুগল তো জানাই না, গুগল জানাই না ওই নামে কোনো পেজ আছে। কারণ ওয়েবসাইটের মালিক আপনি, কারণ আপনার ওয়েবসাইটে কি আছে গুগল তো সেটা জানে না। গুগলকে তো জানাইতে হবে, জানানোর জন্য আমাদের এখানে সাবমিট করতে হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন এই যে এই অপশনটা যে আসলে ইউআরএল ইন্সপেকশন, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে 10টা পেজ আছে, এখন 10টা পেজের মধ্যে কোনো একটা পেজ 2টা পেজ হয়নি, এখন 8টা তো হয়ে গেছে। এখন এই 2টা যে হইলো না, সেই 2টা আপনার গুগলকে ধরা দিতে হবে যে এই 2টা হয় নাই, তুমি এই 2টাকে আবার কি করো, সাবমিট করো। এইটা করবো আমরা ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে। আচ্ছা আমি যেটা বুঝছি সেটা আপনাকে বলি, জি বলেন। ভুল বুঝছি কিনা এটা হ্যাঁ কথা কথা সারা ওয়েবসাইটে সারা আসলে কিডস প্রোডাক্ট আছে, ওমেন্স প্রোডাক্ট আছে, মেন্স প্রোডাক্ট আছে। এখন আমি কিডস আর মেন পাইছি, কিন্তু ওমেন্স প্রোডাক্টস পেজটা আমার এখানে ইন্ডেক্স হয় না, ইন্ডেক্স হয়। তখন ওই পেজের ইউআরএলটা কপি করবে, কপি করে এখানে দিয়ে দিলে ওকে আবার বলবেন তুমি এটা দেখো, এটা আবার ইয়ে করো। এই বিষয়টা এইটা আমি এইটাই বুঝাইছি, বুঝতে পারছেন? যে কিডস আছে, ওমেন্স আছে, মেন্স আছে। এখন কিডস এর পেজটা হয় নাই, তাহলে কিডস এর পেজ একটা আলাদা ইউআরএল আছে না, তখন শুধুমাত্র ওই ইউআরএলটা, শুধু ওই ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে। এটাই হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। কিন্তু এটা কথা বললো যে প্র্যাকটিক্যালি যখন করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি আছে এখানে, পেজ। এই আপনি যখন এই পেজে ক্লিক করবেন, দেখেন ওই যে ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্সিং পেজে যখন ক্লিক করবেন আপনার ওখানে পেজ আছে 10টা, কারণ আপনি 8টা পেজ ইন্ডেক্স করছেন, এখন এখানে দেখছেন 6টা পেজ শো করতেছে, 2টা শো করতেছে না, তাহলে সেই 2টা কি করতে হবে, রিসাবমিট করতে হবে। কিসের মাধ্যমে করব? ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে। এগুলো আমরা কিন্তু করব, প্র্যাকটিক্যালি করব। তারপর কি আছে, সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ সম্পর্কে কালকে আমি একটু আলোচনা করছিলাম। সাইট ম্যাপ জিনিসটা কি, এটা এখন এখানে কথা বললে মাথা আপনাদের আর ঘুরাবে, এখানে কথা বলবোই না, এটা ঈদের পরে একবারে কথা হবে, ঠিক আছে? এটা ঈদের পরেই এটা কথা হবে, ওকে? এখন চলেন আমরা চলে যাই আমাদের ট্যাগ ম্যানেজারে। আমাদের আরেকটা কাজ করতে হবে, সার্চ কনসোল কিন্তু আমাদের সেটআপ শেষ, সেটআপ হয়েছে না? সার্চ কনসোল সেটআপ হয়েছে কিনা? আমাদের সার্চ কনসোল সেটআপ হয়েছে না? সেটআপ হয়েছে না সার্চ কনসোল? এটা আপনারা আজকে সেটআপ করবেন। বাকি যে সাইট ম্যাপ এগুলা যে কাজ, এগুলা করবে বাইটাস, এগুলা আমরা নেক্সট টাইম আলোচনা করব প্র্যাকটিক্যালি, কারণ এখন এগুলা একটু টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল কিন্তু একটু কঠিন, ঠিক আছে? এগুলো এখন আলোচনা করলে আপনার মাথায় কিন্তু ঢুকবে না, মানে মাথা আরো ঘুরাবে। এই জন্য আমি আজকে আপনাদের কাজ থাকবে, আপনার এতদূর পর্যন্ত আসবেনই না, আপনার এতদূর পর্যন্ত আসবেনই না, আপনি সার্চ কনসোলে এতটুকু সেটআপ করলেন, এইটাই আপনার কাজ। বাকিগুলো আপনার হাত দেওয়ার দরকার নেই এখন, এগুলো ক্লাস হবে, যখন ক্লাস হবে ক্লাসের পর আপনি হাত দিবেন, বুঝতে পারছেন?
এখন কালকে ক্লাসে অনেকেই ছিলেন না, আপনি তো ছিলেন না মনে হয়, আপনি ছিলেন, মাত্র দুজন ছিল। আপনি ছিলেন, তামিম ভাই ছিল কেউ ছিল না, আমি আর ও ছিলাম। না, তামিম ভাই ছিল। আরেকটা ছিল। এটা 1 নম্বরে কি বলছে, সার্চ কনসোল সেটআপ। 2 নম্বর অপশন কি ছিল, গুগল অ্যানালিটিক্স সেটআপ করা। আমাদের কি গুগল অ্যানালিটিক্স সেটআপ আছে? সেটআপ আছে? আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্স সেটআপ নাই। এখন আমরা চলুন গুগল অ্যানালিটিক্স আজকে সেটআপ করে দিব, এটা আজকে করে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা আপনাদের একটু বুঝতে হবে। আমার সাথে তো গুগল অ্যানালিটিক্স করা আছে। হ্যাঁ, আপনারটা যদি একটু দেখি করা আছে কিনা। আমি মনে হয় শিখাইছিলাম আপনাদের গুগল অ্যানালিটিক্স, শিখাইছি তো এই যে আপনাদেরও আছে, না থাকলে প্র্যাকটিস করেন নাই, চুরি করছেন। ওই ব্যাচে করার নাই স্যার, আপনি বলছিলেন যে এই টপিকটা মিস পরে এই ব্যাচে যখন না আপনাদের কাছে করাইছি, পরে করাইছি তো। এই ব্যাচে করাইছেন, আমি যখন এই ব্যাচে আসি তখন এগুলা চলতেছিল। আপনি তো আসেনই নেই 2 মাস। না স্যার, মানে যখন ব্যাচটা চেঞ্জ করলেন প্রথম হ্যাঁ, আপনাদের আমার জিএফ করাই নেই, ওই টপিকটা মিস করে গেছেন। এই যে জিএফ সেটআপ, গুগল অ্যানালিটিক্স সেটআপ, ওটা বুঝছি আমি। এটা ওনাদের কিন্তু ক্লাস হয়েছে। আমি নিজে নিজে বুঝছি। আপনি তো মনে করছেন এটা ক্লাস হয়েছে, তাহলে আমাদের কিন্তু 2টা কাজ কমপ্লিট হয়ে গেল। এটা কিভাবে সেটআপ করছি জানা আছে না? হ্যাঁ, ঠিক ওইভাবে আপনাকে এটা সেটআপ করতে, এটা কেন সেটআপ করতে হবে? হ্যাঁ, এটা কেন সেটআপ করা লাগবে? কারণ গুগল সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইটের কতগুলো ট্রাফিক আছে, কতগুলো ট্রাফিক নাই, কেমন ক্লিক পাইলেন, কেমন ইমপ্রেশন হইলো, এগুলো সমস্ত কিছু আপনার সাইটের জার্নিটা আপনার ওয়েবসাইটে যেটা দিচ্ছে। আর গুগল অ্যানালিটিক্স যে জিনিসটা আছে, সে আপনাকে যেমন যেটা GA4 যেটাকে আমরা বলি গুগল অ্যানালিটিক্স, না না দাঁড়ান, এখানে একটু তফাৎ আছে। গুগল অ্যানালিটিক্স যে জিনিসটা আছে, এটা হচ্ছে আপনি এখানে দেখতেছেন যে আপনার এতগুলা ক্লিক করলো, এতগুলা ট্রাফিক আসলো, এটা দেখতেছেন, কিন্তু এই ট্রাফিকটা কোন জায়গা থেকে আসছে বান্দা, হ্যাঁ, বাংলাদেশে বা পৃথিবীতে এটা কোন জায়গা থেকে আসছে, কোন মাধ্যমে আসছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? এটা কিন্তু এখানে এটা কোথায় দেখবেন? ফেসবুকে করছিলাম। হ্যাঁ, এটা এখানে দেখা যাচ্ছে না, এটা আপনি দেখবেন কোথায়? এটা আপনি দেখবেন এই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে। বুঝতে পারছেন? এখানে আপনার ওয়েবসাইটে যে 5000 ট্রাফিক আসলো, এই 5000 ট্রাফিকের মধ্যে প্রত্যেকটা মানুষ কোন জেলা, কোত্থেকে বেশি আসতেছে, এই লোকটা কি ফেসবুক থেকে আসলো, লোকটা কি গুগল থেকে আসলো, লোকটা কি অর্গানিক ভাবে সার্চ করে ধরা গেল যে আপনার ওয়েবসাইটে 5000 ট্রাফিক পার ডে আসে। এখন আপনি গুগল অ্যাডসে দেখতেছেন 5000 এর মধ্যে 4990 জন গুগল অ্যাডস থেকে আসে, তাহলে ওখানে এসিও এর কোন কর্তৃত্ব আছে? হ্যাঁ, 4900 এর মধ্যে কোথা থেকে আসে? অ্যাড থেকে আসে, তাহলে ওখানে কি বলতে পারবেন আপনি এসিও স্কোর ভালো? না, বলতে পারবেন? কারণ ট্রাফিকটা আসলে কোথা থেকে? অ্যাড থেকে আসলো, তার মানে ট্রাফিকটা পেইড ট্রাফিক, টাকা দিয়ে ট্রাফিক। বাকি যে 10টা আছে, এই 10টা কি অর্গানিক? এই 10টা যখন আপনি 50টা করবেন, 100টা করবেন, তখন আপনি এসিওতে আপনার গ্রোথ হবে। জিনিসটা বুঝতে পারছেন? আবার যদি 5000 ট্রাফিকের মধ্যে 3000 থাকতো আপনার পেইডের, আর 2000 থাকতো এমনিতে অর্গানিক, তার মানে আপনি কি ওই 2000 এসিওর, ওই 2000 মানুষ আপনাকে গুগলে সার্চ করে বা কোথাও থেকে সার্চ করে আপনার কাছে আসছে, ওটা আনপেইড আর কি। ওটা আনপেইড, টাকা খরচ করতে হচ্ছে না, ওটা অটোমেটিক আপনার কাছে আসছে, তাহলে ওটা র‍্যাঙ্কিং এ আসতেছে। র‍্যাঙ্কিং আসতেছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আর দেখা গেল যে আপনার 5000 ট্রাফিক 4999টা গুগল অ্যাডস থেকে আসছে, সেটা কি আপনি এখানে কাউন্ট করবেন? না, ওটা কেনা করবে। হ্যাঁ, এই জিনিসটা জানার জন্য আমাদের দরকার হচ্ছে গুগল অ্যানালিটিক্স। কারণ এখানে আমরা দেখব যে আমাদের ট্রাফিক গুলো আসতেছে, এরা কোন কান্ট্রি থেকে আসলো, কোন জেলা থেকে আসলো, কোন এরিয়া থেকে আসলো, সে ফেসবুক থেকে আসলো নাকি হচ্ছে যে গুগল অ্যাড থেকে আসলো, সে ইউটিউব অ্যাডস থেকে আসলো, নাকি কেউ রেফার করলো, কার ওয়েবসাইট থেকে আসলো, প্রত্যেকটা জিনিস দেখবেন কোথায়? এই গুগল অ্যানালিটিক্স করছে। এখন বুঝতে পারছেন দুইটা জিনিস কেন দরকার আছে? একটা আপনি সাইটের পারফরমেন্স দেখতেছেন, আর একটা দেখতেছেন আপনার সাইট যাদের দ্বারা পারফরমেন্স হচ্ছে তারা কোথা থেকে আসতেছে, তাদের উৎস কি। কারণ ওখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার লোকজন বেশি আসতেছে পেইড থেকে, তার মানে আপনার এসইও করে লাভ হচ্ছে না, আপনার ট্রাফিক সব পেইড, তাহলে আপনি অ্যাডস এর মধ্যে ভালো বাজেট বাড়ান, অ্যাডসে আরো খরচ করেন। কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে জিএ4 সেটআপ করাটা আপনাদের কিন্তু অলরেডি কি আছে, হ্যাঁ, এটা অলরেডি আমি দেখাইছি। সার্চ কনসোল সেটআপ করে আজকে দেখলেন, এখন বোঝা গেছে? তাহলে ওই পেইড ট্রাফিক দিয়ে এসইও তে আপনার হিসাব করে কোনো লাভ নেই, এখানে আপনাকে অর্গানিক ট্রাফিক হিসাব করতে হবে। আমি পেইড 10,000 পাইলাম, অর্গানিক আমার 500 আছে, হ্যাঁ, এসইও এন্ড অর্গানিক যখন আপনার 10,000 হবে তখন ঠিক আছে, আমার পেজটা সেরকম র‍্যাঙ্ক। ঠিক আছে। আপনি এখানে এসে দেখতেছেন, আমি জিনিসটা ভেঙে দিই, এখানে এসে দেখতেছেন যে এখানে পারফরমেন্সে দেখলেন যে আপনার এখানে
15,000 ট্রাফিক পার ডে আসে, 15,000 ক্লিক পড়ে। এখন এই অ্যানালিসিসে গিয়ে দেখলেন এই 15,000 এর মধ্যে 14,999 গুগল অ্যাডস থেকে এসে ক্লিক করছে। তাহলে এই 15,000 ক্লিকে আপনার খুশি হওয়ার দরকার আছে? তো এটা কি অর্গানিক ভাবে আসছে? কোথেকে আসছে? পেইড অ্যাড থেকে আসছে, টাকা খরচ করে আপনি নিয়ে আসছেন। কি আমার কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ারলি বোঝা গেছে? ক্লিয়ার? আর তো পাবলিক তো তাহলে বেসিক্যালি অর্গানিক ইয়েই যাবে, এসিই যাবে, মানে অর্গানিক অর্গানিক তো এত সহজ না, দীর্ঘদিন কাজ করতে হয়, দীর্ঘ সময় লেগে থাকতে হয়। আর অর্গানিক মানে তো অর্গানিক না। আপনি আমাকে দ্বারা কাজ করো, আমি কি আপনার টাকা টাকা ছাড়া কাজ করে দিব? আপনার একটা কন্টেন্ট আমি অন পেজ করবো, টাকা ছাড়া করবো? সেখানে টাকা খরচ হচ্ছে না? আমাকে সেম রাশ মেনটেন করতে হচ্ছে, সেম রাশে মাসিক বিল আমাকে দিতে হচ্ছে না? দেওয়া লাগতেছে না? আমাকে টেকনিক্যাল এসিওর জন্য আমাকে প্লাগইন কিনতে হচ্ছে, পেইড প্লাগইন, সেই প্লাগইন আমি টাকা দেওয়া লাগতেছে না? আমি যে ইউএসটা যদি আমি টাকা দিয়ে কিনে নিই, সেখানে আমার টাকা দিতে হবে না? সেখানে আমার খরচ নাই? আমি যে কন্টেন্ট লিখলাম, এই কন্টেন্ট লেখাইতে আমার খরচ হয় নাই? একটা ইনফ্লুয়েন্সার আমার কন্টেন্ট প্রমোট করলো, সে প্রমোট করতে আমার কাছে টাকা নেয় নাই, কিন্তু ওইটার রেজাল্টটা সাস্টেনেবল। কেন সাস্টেনেবল? কারণ একবার ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা নিয়ে যদি একবার সাকিব আল হাসান একটা অ্যাড করে, মানুষ কিন্তু চিনে গেল এটা সাকিব আল হাসান অ্যাড করছে, থাকি গেল, টাকাটা আপনার একবার খরচ হলো, ট্রাফিক গুলো পর ধীরে ধীরে আপনার ওখানে আসলো। কিন্তু অ্যাডের মধ্যে কিন্তু বারবারই আপনার করা লাগছে। এই হলো সুবিধা। বুঝতে পারছেন? আপনি যখন এসিও করবেন তখন টাকা খরচ হচ্ছে না? যে এসিও করে দিবে, মানে যে আপনি এসিও প্রজেক্ট নিচ্ছে, সে টাকা নেবে না? আপনি যে ব্যাকলিং করবেন, পেইড যখন গেস্ট পোস্টিং এ যাবেন, পেইড ব্যাকলিং এ, ব্যাকলিং করতে টাকা লাগবে না? টাকা খরচ করা লাগবে না? টাকা খরচ করা হবে? কিন্তু আপনি বলেন এটা সাস্টেইনেবল, এটা সাস্টেনেবল হয়েছে বললাম, জিনিসটা একবারে হয়ে গেল। আর ওই অ্যাড থেকে তো সেটা সাস্টেনেবল না। আজকে অ্যাড আছে, আজকে ট্রাফিক আছে, কালকে অ্যাড বন্ধ, ট্রাফিকও বন্ধ। ওই যে আমরা সময় ঠিক করে দিই কন্টেন্টের জন্য, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে লিখে দিতে হবে। অতদিন আসবে, তারপর অ্যাড বন্ধ, ট্রাফিকও বন্ধ। কি আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখানেও আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। আপনার ওয়ান পেজ ঠিক করতে হচ্ছে, প্রবলেম টেকনিক্যাল ঠিক করতে হচ্ছে। আবার ওয়েবসাইট স্পিড খারাপ, কারণ স্পিড বাড়াতে গেলে আপনাকে ওয়ার্ডপ্রেসের WP রকেট প্লাগইন, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। এটা টাকা দিয়ে কিনতে হবে, এটা বছরে মানে $129। আপনি এটা বাইরে মার্কেটে 400-500 টাকা কিনতে পাবেন। ক্লায়েন্টকে বলবেন যে এই দেখো $129 দাম, তুমি আমাকে এটা পাঠায় দাও, আমি এটা কিনে নিচ্ছি। ক্লায়েন্ট পাঠায় দিবে $129, আপনি কি করবেন? 129 থেকে খালি 500 টাকা খরচ করবেন, করে কিনে নেবেন, আর বাকি টাকা আপনার পকেটে। কিন্তু কেনা তো লাগতেছে, খরচ তো করা লাগতেছে, খরচ করা ছাড়া কি হচ্ছে? কিন্তু এই জিনিসটা হচ্ছে সাস্টেনেবল। আর অ্যাডের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাময়িক। আজকে অ্যাড আছে, আজকে ট্রাফিক আছে, কালকে অ্যাড বন্ধ, কালকে ট্রাফিক নেই। কিন্তু আপনি একটা ইনফ্লুয়েন্সার আপনার প্রোডাক্টটাকে, আপনার সার্ভিসটাকে প্রমোট করছে 6 মাস আগে, সেই ভিডিওটা তার ওয়ালে এখনো আছে, এখনো আপনি সেখান থেকে ফিডব্যাক পাচ্ছেন। সেই ইনফ্লুয়েন্সার পেমেন্ট আপনার কাছে একবারই নিয়েছে। আবার দেখলাম যে মনে হয় থাকে, চুক্তি থাকে যে আমার একটা আপনি 2 বছর ইউজ করতে পারবেন, এই ধরনের চুক্তি থাকে মনে হয়। এবং দেখছিলাম কিছুদিন আগে ওই যে নামে মামলা করছিল, এসএমসির নামে শাকিব খান মামলা করছিল, কারণ জন্য ওই ওরা যে এসএমসি চ্যানেলে অ্যাড দেয় না, এই অ্যাডটাও 2 বছরের জন্য করছে। ওরা 2 বছর পরেও সেটা প্রচার করতেছিল, এই জন্য মামলা করছে, আবার টাকা দিয়েছে, তারপরে আবার হয়েছে। এটা একটা মেয়াদ থাকে, কিন্তু 2 বছরের মধ্যে তাকে একবারই পেমেন্ট করলো, তাকে তো 3 বার পেমেন্ট করেনি, একবার করছে। এখন ওইটা দেখে মানে যত ট্রাফিক আসতেছে, কিন্তু অ্যাডের মধ্যে তো তা না। অ্যাডের মধ্যে কি, অ্যাডের মধ্যে একবার পেমেন্ট করলেন আপনি একবারই পাবেন। বোঝা গেছে? তা আপনাদের তো তাহলে মোটামুটি আজকে গুগল যেটা আপনি জিএফও যেটা সেটআপ আছে, যারা আপনারা করেন নাই আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, আপনারা ওইটা দেখে আমাকে গ্রুপে মনে করাই দিবেন যে ওইটার ভিডিও দেন, ওইটা ভিডিও দিব, ওইটা দেখে আপনারা জিএফওটা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটআপ করে নেবেন। আর আপনারা হচ্ছে আপনাদের যে করাই আছে, যাদের করা আছে, আপনাদের শুধু কাজ থাকলো সার্চ কনসোলটা সেটআপ করবেন। বুঝতে পারছেন? সার্চ কনসোলটা সেটআপ করবেন। আর পাশাপাশি আপনাদেরকে আমি সেমরাসের একটা ভিডিও পাঠাবো, যেটা দেখে আপনারা সেমরাসটা নিয়ে নিজেই ঘাটাঘাটি করবেন, নিজেই শিখবেন। বুঝতে পারছেন? যেহেতু আর 2 মাস সময়, 2 মাস লাগবে, মানে 1.5-2 মাস লাগবে, এই 1.5-2 মাস সেমরাসটা ঘাটাঘাটি করবেন। এই সেমরাসটা নট অনলি আপনার এসইও এর ক্ষেত্রে লাগবে, আপনার ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করবে। যেমন আপনি ইউটিউবের কাজ নেন, একটা ইউটিউব চ্যানেলের কি অবস্থা, এটা আপনি ওখানে গেলে দেখতে পারবেন, ক্লায়েন্টকে মানে মেট্রিক্স ডাটা দিয়ে বুঝতে পারবেন যে আপনার দেখেন এটা এই অবস্থা, এটা এত পার্সেন্ট, এটা লো,
এটাকে হাই করতে গেলে এটা করতে হবে, এটা আপনি ভিজুয়াল ডাইরেক্ট দেখাই আপনি দেখাইতে পারতেছেন, এটা জিনিসটা ট্রাস্টেড হয়। আর যখন আপনি মুখে বলবেন আপনার বলবে কি এটা টাকার জন্য বলতেছে, এটা কাজ নেওয়ার জন্য বলতেছে। হ্যাঁ হ্যাঁ সবই করা যায় এখন, বুঝতে পারছেন? একটা আমার একটা ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটটাকে আমি ইয়া করব, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে? এখন আমার ওয়েবসাইটে আমি লগ ইন করবো, ওয়েবসাইটের ডোমেনটা ওখানে দিব, দেওয়ার পরে সমস্ত কিছু আমি দেখতে পারবো। আমার ওয়েবসাইটে কয়টা ব্যাকলিং আছে, কতগুলো ট্রাফিক আসতেছে, অ্যাড থেকে কেমন আসতেছে, আমার ট্রাফিক আজকে এত, কালকে লো হইলো, সমস্ত ডাটা ওখানে দেখতে পারবেন। এটা বিষয়ে আমি একটা ক্লাস ভিডিও আপনাদেরকে আমি দিব, বোঝা গেছে? এটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। এবং আপনি ইউটিউবে ভিডিও ছাড়বেন, আপনি জানেন না যে মানুষ, আপনি ভাবতেছেন যে এইসব জিনিসগুলো দেখেন, মানে থিঙ্কিং গুলো কত সুন্দর, এইভাবে আপনি যদি কাজ করতে পারেন, আপনি জানেন না যে এই টপিকটা নিয়ে মানুষ কথা বলতেছে। আপনি ভাবতেছেন আমি ভিডিও ছাড়বো, আরে আমার ভিডিও কি মানুষ দেখবে? মানুষ কি দিয়ে সার্চ করে? আপনি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন না, দেখেন কতজন মানুষ সার্চ করে। দেখা গেল যে আপনি যে টপিক নিয়ে দিতে চাচ্ছেন সেই টপিক নিয়ে 10 জন মানুষ সার্চ করে, যখন আপনি ছাড়লেন তাহলে 10 জনের মধ্যে আপনি একজন হইলেন, তাহলে ওই 10 জন সার্চ করলে আপনাকে খুঁজে পাইলো। অ্যান্সার দ্য পাবলিক নামে একটা টুলস আছে, অ্যান্সার দ্য পাবলিক। কি টুলস? অ্যান্সার দ্য পাবলিক। ওখানে একটা জিনিস মানুষ কতভাবে সার্চ করে, মানে প্রশ্ন করলে কিভাবে করে, জানার জন্য কিভাবে করে, শেখার জন্য কিভাবে করে, বুঝতে কিভাবে করে, মানে একটা কথা মানুষ কতভাবে সার্চ করে একটা জিনিস, ওটা সমস্ত কিছু বলে দেয়। যারা কন্টেন্ট লিখে কন্টেন্ট ইয়ে করে তারা ওইগুলো নিয়ে কাজ করে, তারা অ্যান্সার দ্য পাবলিক এগুলো ইউজ করে, দেখে যে আমি যে কন্টেন্ট লিখবো এটা মানুষ পাবলিক খাবে কিনা, পাবলিক কতভাবে এটা চায়, যখন দেখে যে এইভাবে চাচ্ছে তখন উনি ওইভাবে ওটাকে সাজায়। বুঝতে পারছেন? এগুলা মনে করেন যে ইয়া করতে গেলে আপনার অনেক সময় লাগবে, অনেক ইয়ে করতে গেলে ধীরে ধীরে আপনার জানা হয়ে যাবে। ধীরে ধীরে যখন লাইনে যখন কাজ করবেন, ধীরে 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 আপনি যখন এগুলো আপনার একটা আয়ত্ত হয়ে যাবে তখন আপনি ওগুলোতে স্কিল বাড়াইতে পারবেন, ধীরে ধীরে ওগুলো সময় জানতে পারবেন। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা তাহলে আজকে এটা সেট আপ করেন, যারা করেন না এটা করে ফেলেন। ঈদের পরে ক্লাস এটা আপনার